থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সমস্যা আমাকে ফেলেছো, তার তার সমাধান হবে কিনা আমি জানি না। আমার মধ্যে সংসার করা হবে না। না হলে ক্ষতি কি? আমি তো আছি এখনো না। আমাকে আলাদা বাসা নিয়ে থাকতে হবে, এই বিষয়টা আমি পরিষ্কার করে রাখতে চাই। মাহিন যখন আসছেই তাকে থামানো যাচ্ছে না আপাতত, তাই তোর বাসা দেখে রাখা উচিত। আমি তপু ভাইয়ের সাথে কথা বলেছি, সে কোনো মতেই মানতে রাজি না। সে বলেছে রাহাত ভাইকে ডিভোর্স দিতে বাধ্য করবে, পরে সে নিজে বিয়ে করবে। আমি তোমাকে শাফিনের পরিবারের সঙ্গে থাকতে দিতে চাই না। যদি পারতাম তাহলে বলতাম শাফিনকে ছেড়ে দে। আচ্ছা মা, মেনে নিলাম আমার ভাই অন্যায়কারী, তাতে আমি কেন সাফার করব? অন্যায় তো উনি করেছেন, আমি তো করিনি। শাফিন, তুমি তোমার ফ্যামিলির বাইরে যেতে পারবে? সব কিছু অস্বীকার করতে পারবে? আমি অস্বীকার করতে চাই মা, কিন্তু অস্বীকার করে কি লাভ বলেন? শাফিন, আপনি বিষয়টা ইমোশনাল চিন্তা না করে একবার যুক্তিতে ভাবুন। আপনি জাস্ট আপনাকে আমাদের জায়গায় দাঁড় করান, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একজন ক্রিমিনাল যার নামে হুলিয়া মামলা ধরে দিতে পারলে সব রকম পুরস্কার, সেরকম একটা পরিবারে আমার বোনের বিয়ে, আমি তো চিন্তাও করতে পারি না। আমরা তো ইচ্ছে করলে আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে পারি। কারণ সেটা আনাই ভালো। আমার ভাইয়ের জন্য আমারও শাস্তি পাওয়া উচিত। আপনি আবার ইমোশনালি চিন্তা করছেন, কোনো যুক্তি নেই এখানে। দেখো শাফিন, আমরা ভীষণ রকম লজ্জায় পড়েছি। তোমার ভাই শহরে ঢোকা মানেই পত্রিকায় জানাজানি হবে। ওকে, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তাই মেনে নেব। তবে আমার ভাইয়া আসা পর্যন্ত অপেক্ষা করতে বলবো। সেটা বোধহয় আর সম্ভব হবে না। হুমায়রা, সব সত্য কিন্তু বলতে হয় না। যে সত্য জানলে ক্ষতি ছাড়া লাভ হয় না, সে সত্য না বলাই ভালো। মা বললেন ব্যাপারটা তোমাকে জানাতে, না হলে পরে যদি কোনো সমস্যা হয়। তুমি কিন্তু আমাকে আগে কথাটা বলোনি। হ্যাঁ বলিনি,
কারণ আগে আমরা জানতাম যে ভাইয়া 7 বছর আগেই মারা গেছেন, কিন্তু আমি বুঝতে পেরেছি। আর এটা তো লুকানোর কোনো বিষয় না, সবাই জানে, পত্রপত্রিকায় বেরিয়েছে। আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু ওই যে বললাম সব কথা না জানাই ভালো, তেমনি এই ব্যাপারটা আমাকে না জানালেই ভালো করতে। যাই হোক, বলেই যখন ফেলেছো, ফারজান, তুমি তাহলে সব অ্যারেঞ্জ করে ফেলো, আমরা নতুন বাসায় উঠে যাই। হ্যাঁ, নতুন বাসাটা খুঁজেই উঠে যাব। কোনো কনফিউশন? ঠিক কনফিউশন না, বিষয়টা আসলে আমার বাবা মাকে জানানো দরকার। দেখো, যদি বলার দরকার হয় তাহলে বল, নাহলে বলো না। ঠিক আছে। দেখ, চেষ্টা তো কম করা হয়নি, নানাভাবেই তো বোঝানোর চেষ্টা করা হলো। এখন যদি কেউ না বুঝে তাহলে কি করার আছে? আমি জানি না তোর মত কি, তবে আমি হলে স্ট্রেট রাহাতকে কিছু না বলে চলে আসতাম। ভাইয়া হয়তো তুই সহজে ভাবতে পারছিস, কিন্তু আমার জন্য একেবারে অসম্ভব। বাবা মা বেঁচে থাকলে হয়তো এই কঠিন সিদ্ধান্ত আমি নিয়ে নিতে পারতাম। আমি তো তোর জন্য আছি। রাহাতের যদি তবুকে নিয়ে অনেক সন্দেহ থাকে তাহলে ওকে বল ভাবতে। এভাবে থাকা সম্ভব নয়, এটা তুই ওকে জানিয়ে দে। দেখো কি বলে। এটা ভালো হবে ভাইয়া? তোর কি অবস্থা এটা তো তুই ভালো করে জানিস। তোকে আসতে দিচ্ছে না, বন্দি করে রেখেছে। আমি বললাম, এখন তুই ভেবে দেখ। ঠিক আছে। কার সাথে কথা বলছিলে? সানিয়াত ভাইয়ার সাথে। কি বললো? খোঁজ খবর নিল, বললো বাসায় কবে যাব। তুমি কি বললে? কিছু বলিনি, চুপ করে শুনলাম। ও, তবু ফোন করেছিল? কেন? তবুর সাথে আমার কথা হয়েছে, সে এখনো তোমার জন্য অপেক্ষা করছে। আমি যদি তোমাকে ছেড়ে দেই, সে তোমাকে গ্রহণ করবে। আমি কি করব? আমার কি করা উচিত? আমি কি তোমাকে তবুর জন্য ছেড়ে দেব? রাহাত, প্লিজ। তোর সব কথা শুনলাম, কিন্তু বৌমার কথা তো আমি ফেলে দিতে পারি না। সব দোষ তোরই। আমরা যদি বিয়ে দিতাম তাহলে মাহিনের কথা বলেই বিয়ে দিতাম। এখন আর এসব কথা বলে কি লাভ? আমি ওদের কাছ থেকে কিছু সময় চেয়েছি। আমি বলেছি ভাইয়া আসার পর আমি বাসা চেঞ্জ করব, কিন্তু ওরা মানতে চাচ্ছে না। তো কি করবি? মা, বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, ওরা একরকম অপরিচিতাকে ডিভোর্সই করাবে। আমাদের ফ্যামিলির একটা প্রবলেমের জন্য এরকম হলো। আমার খুব অপমানে লেগেছে। লাগাটাই স্বাভাবিক। তোমার বড় ভাই যতদিন আত্মগোপন করেছিল, আমরা সবাই শান্তিতে ছিলাম। এই একটা লোকের জন্য আমাদের সবাইকে সাফার করতে হবে? ফারজানও বিষয়টা ভালোভাবে নেয়নি। কি বলেছে ফারজান? বলেছে কিছু সত্য গোপন করাই ভালো, যে সত্য জানলে কারো লাভ নেই, ক্ষতি ছাড়া। এরকম ভেবেই তো আমি অপরিচিতাকে এটা বলিনি। এখন সবচেয়ে দূরের মানুষ হচ্ছে অপরিচিতা। সে কোনোভাবে বিষয়টা মানতে পারছে না। আমার শাশুড়ি, অতুল ভাইয়া, মানে মানে বিষয়টা এমনই জটিল হয়েছে যে। ফারজানও বলেছে বিষয়টা তার বাবা মাকে জানাবে। কিন্তু জানানোর পর তারা যে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই ভাবছি। দেখো, দুর্ভাগ্য কখনো একা আসে না।
তোমার ভাগ্যে যা ঘটবে আমাদের ভাগ্যেও তাই ঘটবে, আর সাফিনের ভাগ্যেও তাই ঘটবে। সর্বনাশের তীরে এবার দাঁড়িয়ে আছি আমরা। দেখো নিমি, আমি কখনোই মেনে নিতে পারবো না যে আমার ওয়াইফের সাথে কারো সম্পর্ক ছিল। হতে পারে চলার পথে মানুষে মানুষকে সম্পর্ক হয়, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিক ব্যাপারটা আমি মানতে পারছি না। আমার কাছে সেটা অস্বাভাবিক। তাহলে তোমার বিয়ের আগেই স্পষ্ট করে বলা উচিত ছিল। আমি ভেবেছিলাম তোমার ভাবি আমাকে যেটা বলেছে সেটাই পুরোটা, কিন্তু উনি আমাকে বলেননি যে তপু নামের একটা ছেলের সাথে তোমার রিলেশন ছিল। কি করতে চাও তুমি? কিছুই আমি করতে চাই না, তবে তবু আমাকে যে প্রপোজালটা দিয়েছে সেটা বিবেচনায় আনতে চাই। হ্যালো, হ্যাঁ বলো। তুমি বাসায় এসেছিলে আম্মুর সাথে কথা বলতে, আমি ছিলাম না। হ্যাঁ, তখন তুমি আমাদের বাসায় ছিলে, মা তাই বললো। আমি বাসায় এসে বাবা মাকে সব বিষয়ে ক্লিয়ার করেছি, যাতে কোনো রকম কনফিউশন তৈরি না হয়। আর ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। বড় ভাই মাত্রই এলেন। বলো কি? হ্যাঁ। হ্যাঁ, ওনার আসাতে যে সমস্যা হচ্ছে সেটা বলেছো? না, বাবা মা নিশ্চয়ই বলবেন। এখন তোমার কি মনে হয় শাফিন, বাসাটা আলাদা নেওয়া উচিত? হ্যাঁ, আমি দেখছি ভাইয়া কয়দিন থাকবে বুঝি আগে, তারপর। ঠিক আছে, জানিও। ওকে। না 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 না, তুমি এত বড় সর্বনাশ কেন করলে? তুমি রাহাতকে বিষয়টা ক্লিয়ার করলে না কেন বলো? এখন ও তো কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। শোনো রুবাবা, 1 সপ্তাহের মধ্যে তুমি বিষয়টা সলভ করবে, আর যদি করতে না পারো তাহলে এই বাড়িতে আসার তোমার কোনো দরকার নেই। রাখছি। ভাই, তুমি শুধু শুধু ভাবির উপর চড়া হচ্ছ। ভাবি আমাদের জন্য যথেষ্ট করেছে। কথা প্রসঙ্গে হয়তো বা বলতে ভুলে গিয়েছিল, আর আমরা কেউ তো এই প্রসঙ্গ তুলিনি। আর ভাবিকে দোষ দিয়ে লাভ কি? আমাদের দায়িত্ব আছে না? আমি ঠিক বুঝতে পারছি না, রাহাত এত স্ট্রিক্ট। আমি নিমিকে বলেছি রাহাতের সঙ্গে কথা বলতে। যদি না হয় ভাইয়া, তপু এখনো বিয়ে করতে রাজি। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, এভাবে তো সংসার চলতে পারে না। তুই যে মারা গেছিস খবরটা বেরিয়েছিল কাগজে, সেটা তাহলে কি? হ্যাঁ, বুঝতেই পারছো মিথ্যে ছিল। তা না হলে আমি তোমাদের মাঝে এলাম কি করে? তা তো বটেই। তোমার বিজনেস কেমন চলছে? ভালোই। সাফিন অফিসে বসে বিয়ের পর থেকে।
ও, তোর বউ? বাপের বাড়িতে। তো ওর বউ কি বাপের বাড়িতেই থাকে না এ বাড়িতে থাকে? এ বাড়িতে? কেন? না এমনি, ছোট ভাইয়ের বউ কেমন সেটা তো বড় ভাই হিসেবে আমি জানতে চাইতেই পারি। তোর বউ কই? আছে কোথায়? আছে, ভালোই আছে। ভালো থাকার তো কথা না। মা, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা না বলি। হঠাৎ আসলি কেন? মানে কি চাস তুই? চাওয়ার আর কি আছে, তোমাদের দেখতে ইচ্ছা হলো তাই। কিন্তু তোর এই হঠাৎ আসাতে আমরা যে কতটা বিপদের মধ্যে পড়েছি সেটা কি তুই বুঝিস? আন্দাজ করতে পারছি। আমি ভিতরে যাই। না না, তুই একটু বস, তোর সাথে কথা বললি। তো অফিসে বসছিস? বিজনেসের কি অবস্থা? ভালো না, শুধু ভালো বললে তো হবে না, আমিও আস্তে আস্তে জড়াতে চাইছি। ভাবছি অফিসেও বসবো। তোর কি মাথা খারাপ হয়েছে? যে কোনো সময় অ্যারেস্ট হবি, তারপর জেল। সেটা যখন হয় তখন দেখা যাবে। তাছাড়া সবাই জানে আমি মারা গেছি। আমার মৃত্যুর খবরটা 7 বছর আগেই পত্রিকায় বেরিয়েছিল। সেটা তো আমরাও বিশ্বাস করেছিলাম। বাবা, আমি সত্যি ভালো হয়ে থাকতে চাই। আমি জীবনে অনেক অন্যায় করেছি, কোনোটা বুঝে কোনোটা না বুঝে, কিন্তু আমি ভালো হতে চাই বাবা। প্লিজ হেল্প মি। বড় বাচ্চা বেঁচে গেলে, না হলে তোমাকে বিয়েই করতে হতো। হুম, বেরোতো তখন। বাদ দাও তো, ভালো লাগছে না। কি ভালো লাগে তোমার? জানি না, নিমির প্রবলেমটা নিয়ে আমরা খুবই টেনসড। তোমার হাতে তো কিছু নেই যে তুমি সলভ করে দেবে। কিন্তু রাহাত মানুষটা যে এত জটিল ভাবিনি। আচ্ছা সানিয়া, তুমি প্লিজ ব্যাপারটা সিরিয়াসলি ভাবো। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। নুদরাত, আমি তো তোমাকে বলেছি বিয়ে আমি করবো না। বিয়ে তোমাকে করতেই হবে, আমাকে না হয় অন্য কাউকে। অন্য কাউকে করলে তোমার কি? আমার কিছু না, তবে বিয়ে তো করবে। নুদরাত, তুমি না, কি? তুমি একটা... কি বলো? আসো। কোথায়, কখন? টেক্সট পাঠাচ্ছি, ওকে? ওকে। তুই অনেক বড় হয়ে গেছিস। ভাইয়া, বল। তুমি হঠাৎ করে ফিরে আসাতে সবকিছু আসলে কেমন যেন ওলটপালট হয়ে গেছে। এটাই তো স্বাভাবিক। ভাইয়া, আমি বিয়ে করেছি। অবশ্য ওরা আমাকে এখনো তুলে নেয়নি। ফারজানকে আমি বলেছি তোমার কথা। ফারজান কে? আমার বর। ও, তুই কোনো চিন্তা করিস না, ও যদি কোনো সমস্যা করে আমি সলভ করে দেবো। ভাইয়া, গুলি পিস্তল এগুলো দিয়ে হয়তো মানুষকে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সংসারে গুলি পিস্তল এগুলো বড় অসহায়। সংসার এক অদ্ভুত জায়গা। তুমি কি পেরেছো সংসার না করে থাকতে? পারোনি। সংসার তোমাকে করতেই হয়েছে। তাই অনুরোধ করব, তুমি এমন কিছু করো না যাতে করে আমাদের সবার সংসার নষ্ট হয়ে যায়। আসি ভাইয়া, ফারজান ফোন দিচ্ছে। তাহলে তো ভালোই হলো, ভাবাভাবির কিছু রইলো না। তুমি এ বাসায় থাকবে,
আর শাফিন যদি নতুন বাসা নেয় তো সেখানে গিয়ে উঠবে। ঠিক আছে আম্মু। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না মা, মেজাজটা যে কি পরিমাণে খারাপ হচ্ছে আমার। অতুল, খাওয়া মেজাজ খারাপ করলে তো চলবে না, অপরাজিতার কথা তো ভাবতে হবে। হ্যালো, তুমি আমাকে চিনবে না, আমি তোমার ভাসুর বলছি, শাফিনের বড় ভাই মাহিন। জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো? বাসার সবাই ভালো? জি ভালো। তোমার মাকে দাও, কথা বলি। আম্মু তো বাসায় নেই, মানে ঘন্টাখানিক পরে ফিরবেন। ঠিক আছে, তাহলে পরে কথা হবে। জি। তোমাকে দেখতে চাই। শাফিনকে বলেছিলাম তোর বউ তো শুনেছে অনেক লক্ষ্মী, তো কতটা লক্ষ্মী একবার দেখবো না? জি 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 ভাইয়া, অবশ্যই। কাল সকালে এসো, তখন কথা হবে। আর যদি না আসো তাহলে আমাকেই আসতে হবে। না না ভাইয়া, কোনো দরকার নেই, আমি চলে আসবো। ঠিক আছে, ভালো থেকো, রাখছি। জি। ও মাই গড, কে কে? মাহিন ভাইয়া। ফোন করলো কেন? তুই লাইনটা কেটে দিলি না কেন? কি বলো ভাইয়া, এটা কি করা যায় নাকি? তুই আর ওই বাসায় যাবি না, ব্যাস। আমি যে যাব না, উনি তো এখন বললেন আমি না গেলে উনি এই বাসায় চলে আসবে, তখন ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। ঢাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।